419 যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। হজ প্রক্রিয়া স্বস্তির হবে প্রত্যাশা ধর্মমন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত, হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা। এবং উপজেলা নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলেই বিএনপির অনেকে পাশ করেছেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের আস্থা হারিয়েছেন দলটির নেতারা। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 5,500 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে 5,563 কোটি 68 লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 5,203 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে 360 কোটি 47 লাখ টাকা। $419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় অন্যান্য বারের চেয়ে এবারের হজ যাত্রা স্বস্তির হবে বলে জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। মুসল্লিদের ভোগান্তি কমাতে সরকারের নানা উদ্যোগ এবং সৌদি আরবের ইমিগ্রেশন দেশে হওয়ায় খুশি হজ যাত্রীরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য সারা বিশ্বের লাখ লাখ মুসলমানেরা জড়ো হয় পবিত্র নগরী মক্কায়। এর বড় একটি অংশই বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের আমলে স্বস্তিদায়ক হয়েছে বলে জানান তিনি। 18 সন পর্যন্ত আমরা বিমান ভাড়া করে কিন্তু এই দেশ চলছে, হজ যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে। 19 সাল থেকে ইনশাল্লাহ বিমান আমাদের ভাড়া করতে হয় না। আমাদের নিজের বিমানে আপনারা যেতে পারতেছেন, সব বাংলাদেশের বিমানে যেতে পারতেছেন। আগামী দিনে আরো বিমান কেনার জন্য প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন, যাতে আপনাদের যাত্রা সুন্দর হয় এবং আরামদায়ক হয়। অবশ্যই আপনারা দোয়া করবেন বর্তমান সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকুরান হজ ক্যাম্পে, আর সৌদি অংশের ইমিগ্রেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে এবারের হজ যাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তির হওয়ায় খুশি হজ যাত্রীরা। খুব সুন্দর অবস্থায় আমরা যাইতেছি, এটা আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সাথে সবার হজ জন্য কবুল করে। যেরকম আমি শুনেছিলাম যে অনেক রকম জটিলতা থাকে, এবার আমি ইনশাআল্লাহ খুব ভালোভাবে আসছি, রাস্তায় জ্যামও নাই এবং ফার্স্ট ফ্লাইট। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আমাদের সুস্থ রাখে, সুস্থ মস্তিষ্কে আল্লাহর কাছে ইবাদত করতে পারি, এইটাই চাই। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হবেন মক্কায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছে একজন, হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বার্তায় জানিয়েছে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সকালে 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় 2 পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুপুর 12:30টার দিকে পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। আহত কো পাইলট উইং কমান্ডার সুহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভারতের ভিসা যেন দ্রুত হয় সেটি নিয়েও আলোচনা হয়েছে দেশটির পররাষ্ট্র সচিবের সাথে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। ঢাকায় সফরে আসা ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে, তো অনেক অগ্রগতি আছে। ভিসা পাওয়াটা এখন যে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, অনেক সময় সমস্যা হয়, অনেক সময় দেখা যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে পাচ্ছে না, সেজন্য সে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টিও খোলাসা করেন ডক্টর হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। এদিকে আরেক অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজিদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় হাসান মাহমুদ বলেন, ব্যক্তিত্বের কারণেই ডক্টর ওয়াজিদ মিয়াকে চিরজীবন মনে রাখবে বাঙালি জাতি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, উপজেলা নির্বাচনে প্রশাসন সারা দেশে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, তাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন। সরকার কোনো হস্তক্ষেপ কামনা করেনি এবং কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা তাদের নিজেদের দলের বড় বড় নেতাদের বিশ্বাস করে না বলে এককভাবে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 3 জনের যাবজ্জীবন এবং 6 জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। এর আগে গত 29 এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার আজ দিন ধার্য করেন আদালত। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানী বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরী কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন। তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়া হয়। রাত 2:30টার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। আসামিদের মধ্যে আদনান খুনের পরপরই ধরা পড়েছিলেন। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সবই মাত্র 10 মিনিটেই করা যায়, আর এজন্য গুনতে হয় 5 থেকে 10,000 টাকা। এনআইডি সার্ভারেও পাওয়া যাবে এই পরিচয়পত্র। এই চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদের মধ্যে একজন কুড়িগ্রাম জেলা নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর জামাল মিয়া। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। এজন্য সর্ষের ভিতরেই ভূত। জাতীয় পরিচয়পত্র সংশোধনী কিংবা নতুন এনআইডি মাত্র 10 মিনিটেই পাওয়া যায়, এমন রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল কুড়িগ্রাম জেলার নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর জামাল। ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত আছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়, বাড়ি নাটোর। সে তার মাধ্যমে এবং তার অপরাপর কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করত। কাজটি হচ্ছে যে আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন, এনআইডি হারিয়ে গিয়েছে বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে, নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয় এবং জামাল যিনি নির্বাচন অফিসে কর্মরত, সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায়।
তার এই সিন্ডিকেট সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজধানীসহ সারা দেশে জাতীয় পরিচয়পত্র ও জাল জন্ম নিবন্ধন টাকার বিনিময়ে বিক্রি করত। এনআইডির সেই পিডিএফ কপি পাওয়ার জন্য এবং আরও অন্যান্য যে সকল আনুষঙ্গিক সেবা তার কাছ থেকে নিত, তার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে এবং এটা তাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টেও চলে যেত। পুলিশ জানায় চক্রটি এই ব্যবসা পরিচালনা করে লাখ লাখ টাকা অর্জন করেছে। তাদের এই কাজে সহযোগিতা করেছে কিছু অসাধু কর্মকর্তা, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের পক্ষে এবার সোচ্চার হয়ে নেমেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। ইসরায়েলের আগ্রাসন থেকে রুখতে প্রয়োজনে আবারও যুদ্ধে নামার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সারা বাংলাদেশের বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শনিবার থেকে ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে হবে। বিশ্ব নেতাদের টনক নাড়াতে সব ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তিনি জানান, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলা বন্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে সারা দেশের নেতাকর্মীদের নিয়ে ইসরায়েলি বর্বর হামলা বিরোধী কর্মসূচি পালন করবে সংগঠনটি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সকল সৈনিক লীগের ভাইরা সারা বাংলাদেশে যেখানে আছেন, আপনারা শনিবার দিন প্রতিবাদ সভা করবেন। সকল সৈনিক লীগের, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেখানে যেখানে যারা আছেন প্রতিবাদ সভা করবেন আমাদের সাথে একসাথে মিলে। আমরা আর সহ্য করতে পারতাছি না। ফিলিস্তিনের উপরে যেভাবে অত্যাচার জুলুম ইসরায়েল করতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এটা অতি শীঘ্রে এদের বিচার করো, এটা ফেসলা করো। 70,000 মেডিকেল আছে, শিশু বড়, 34,000 মৃত্যু, শিশু নারী সকলে মিলে। বেশিরভাগ শিশুগুলা মারতেছে ওরা ইচ্ছা করে। আমরা সবাই মিলে সারা বাংলাদেশের যত হুজুর আছেন, যত আছেন, সবই আসুন আমরা প্রতিবাদ সভা করি, বিশ্বের জানাই বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছি, থাকব। এবং ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের যেতে হয়, মানে প্রধানমন্ত্রী যদি বলে যারা আমরা মুক্তিযোদ্ধা আছি ট্রেনিং দেওয়া, ওদের তো ট্রেনিং নাই। ফিলিস্তিনিরা চাকা দেওয়া ফাইট করে, ট্রেনিং দেয়া। এবং আমরা চাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এ পর্যায়ে থাকছে সারা বাংলা। চাঁপাইনবাবগঞ্জে কেন্দুল থেকে আমনুরা জুট মিল পর্যন্ত 3 কিলোমিটার সড়কে উন্নয়নের নামে চলছে গণহারে বৃক্ষনিধন। সদরের ঝিলিম ইউনিয়নের সড়কের পাশে 250 মিটার ড্রেন নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ড্রেনটি সড়কের এক পাশে হলেও গাছ কাটা হয়েছে দুপাশেরই। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি গাছগুলো কেটেছে জেলা পরিষদ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আনোয়ার রাজ। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা কেন্দুল সড়কের দুধারের 258টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে জেলা পরিষদ। কিন্তু গাছগুলো নিজেদের দাবি করে কাটা বন্ধ রাখতে জেলা পরিষদকে চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ। এ নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ সব রাস্তার দুই ধারেই গাছ আছে, এগুলো ভালো গাছ, ঠিক আছে, জিন্দা গাছ। কিন্তু এখন কাটছে এগুলো কি শুনলাম যেগুলো সরকারের গাছ বিক্রি হয়ে গেছে।
ঝড়টা ধরো থেকে যেত, থামায় একটু ডালে, এখন তো সবই তো দেখছি যে একবার উল্টা পাল্টা করে দিবে ঝড়ে। যেগুলো গাছ ভালো আছে সেগুলো গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। ভূমির মালিক জেলা পরিষদ হলেও গাছের মালিক বিএমডিএ এবং গাছের হিস্সা উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা। জেলা পরিষদের সাথে যে আমাদের চুক্তি হয়েছে, এই চুক্তি অনুযায়ী ওখানে যদি গাছ কাটার প্রয়োজন হয় বা নিলামের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে বিএমডিএ জেলা পরিষদের সাথে আলোচনা করে সেটা বিএমডিএ দপ্তর কর্তৃকই যথাযথ নিয়ম অনুসরণপূর্বক এটা নিলামের ব্যবস্থা বা নিলাম দরপত্র এখানে নিতে পারত, কিন্তু সেটা হয় নাই। অন্যদিকে জেলা পরিষদের দাবি, ভূমি মালিক যেহেতু জেলা পরিষদ, তাই গাছের মালিকও সংস্থাটি। যেহেতু জমির মালিক জেলা পরিষদ, গাছের মালিকও জেলা পরিষদ। এতদিন ধরে ওনারা বললেন না যে গাছ আমাদের রোপণ করা। 2 বছরের মধ্যে থেকে যে কোনো সময় তো বলতে পারতেন যে তাদের গাছ। গাছ কাটা ঠিক হচ্ছে না জানিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যেহেতু এটা নিয়ে কথা আছে, এটা দেখে শুনে তারপর এটা খতিয়ে দেখে পরবর্তীতে জারি হোক, এটা করা উচিত ছিল। আমরা আইনগতভাবে খতিয়ে দেখে তারপর ব্যবস্থা না, কিন্তু এটা তো জেলা পরিষদ দাবি করতেছে তাদের। গাছ কাটা নিয়ে জেলা পরিষদ ও বিএমডি এর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ, কিন্তু পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। তবে এলাকাবাসীর প্রত্যাশা, এই স্নায়ুযুদ্ধে কে জয়ী হবে আর পরিবেশের জন্য কে ভাববে, আদৌ কি আগামী প্রজন্ম পাবে সুন্দর সবুজ ঘেরা পরিবেশ? আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শান্তি র্যালি, রক্তদান কর্মসূচি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে খাদ্য বিতরণ, স্কুল কলেজ ইউনিটের উদ্যোগে দেয়ালিকা প্রদর্শনী, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটির রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রঞ্জু সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। $419 যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। হজ প্রক্রিয়া স্বস্তির হবে, প্রত্যাশা ধর্মমন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, 1 পাইলট নিহত, হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 জন। তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা। এবং উপজেলা নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলেই বিএনপির অনেকে পাশ করেছেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের আস্থা হারিয়েছেন দলটির নেতারা। দর্শক, এশিয়ান নিউজের পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।